শ্রীবাস গাইন কথা বলছি। শুনবেন মতি নন্দীর গল্প সভাগার। মুকুন্দ খবরের কাগজের প্রথম পাতায় 4টি মৃত্যু সংবাদ দেখল বাসি মুখেই। 2জন বিদেশি মন্ত্রী, একজন বাঙালি ডাক্তার ও কেরলের জনৈক এমপি, 4জনেই করোনারি থ্রম্বোসিসের। ওদের বয়স 72, 55, 58 ও 56। মুকুন্দর বয়স 51, কিন্তু সে ব্যাংকের প্রবীণ কেরানি, থাকে পৈতৃক বাড়িতে, ছোট সংসার, একতলা ভাড়া দেওয়া। দোতলায় রান্নাঘর ও কলঘরের লাগোয়া বারান্দায় দাঁড়িয়ে দাঁত মাজতে মাজতে সে নিশ্চিন্ত স্বরে লীলাবতীকে উদ্দেশ্য করে বলল, থ্রম্বোসিসে আজকাল খুব মরছে। লীলাবতী চা তৈরিতে ব্যস্ত, বলল, কে আবার মরল? হা করে ভিতরের পাখিতে বুরুষ ঘষতে ঘষতে মুকুন্দ বলল, খবরের কাগজে দিয়েছে 4জন। থ্রম্বোসিস হয়েই তো ছোট ঠাকুরজির শ্বশুর আপিস যাওয়ার সময় বাসের মধ্যে মরে গেল। পাশের লোকটা পর্যন্ত টের পায়নি। কি পাজি রোগ রে বাবা। এরপর লীলাবতী যা যা বলবে মুকুন্দর জানা গেছে। কি দশাসই চেহারা ছিল, কি দারুণ রগড় করত, কি ভীষণ খাইয়েছিল ইত্যাদি। একতলার কলঘরে ছিটকিনি খোলার শব্দ হতেই মুকুন্দ বারান্দার ধারে সরে এলো। শুকনো শাড়িকা আলগা করে সদ্যস্নাত দেহে জড়িয়ে শিপ্রা বেরোচ্ছে, হাতে গোছা করে ভিজে কাপড়। শীতল পাখির মতো গায়ের চামড়া, দেহ কি নধর। লীলাবতী রান্নাঘর থেকে একটানা কথা বলে যাচ্ছে। মীরা স্কুলে যাবার সময় আয়নার সামনে। মনু তার ঘরে এখনো ঘুমোচ্ছে। শিপ্রা উঠোনে তারে কাপড় মেলে দিতে দিতে মুকুন্দকে দেখে ভ্রুকুটি করেই হাসল। গোড়ালি মুখ ও 2টি হাত তোলা, চিবুক এবং বগলের কেশ থেকে জল গড়াচ্ছে। হাসতে গিয়েই ভারসাম্যটা টলে গেল সামান্য। তাতেই ওর বুক ও পাছার যৎসামান্য কম্পনটুকু উপভোগ করতে করতে মুকুন্দ মাজনের ফেনা গিলে চেটো দিয়ে কষ মুছে নিয়ে হেসে লীলাবতীকে বলল, এর থেকেও পাজিরও ক্যান্সার। নিজের ভাড়াকে শিপ্রার স্বামী গৌরাঙ্গকে 2 দিন আগে জবাব দিয়ে ক্যান্সার হাসপাতাল ছেড়ে দিয়েছে, এখন দিন গুনছে। লীলাবতী গলা নামিয়ে বলল, যা অবস্থা দেখলুম, মনে হচ্ছে এ মাসের মধ্যেই হয়ে যাবে। বউ মেয়ের কি যে দশা হবে এরপর। মনুকে তুলে দাও, চা হয়ে গেছে। মনুকে ডাকতে গিয়ে মুকুন্দ দরজার কাছে থমকে গেল। কাত হয়ে খাটে ঘুমোচ্ছে, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠে রয়েছে। 22 বছরের ছেলে, কলেজে পড়ে, ঈষৎ গম্ভীর প্রকৃতির, বাপের সঙ্গে কমই কথা বলে। মুকুন্দ সন্তর্পণে লুঙ্গিটা নামিয়ে মনুর কাঁধে মৃদু ঝাঁকুনিতে বলল, ওঠ, চা জুড়িয়ে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে কলঘরে মুখ ধুতে যাবার সময় মুকুন্দ দেখল মেয়ের ফ্রকটা তারে মেলবার জন্য শিপ্রা ছুঁড়ে দিল এবং পড়ে গেল উঠোনের মেঝোয়। মুকুন্দর মনে পড়ল তারটা এত উঁচু করে বেঁধেছিল গৌরাঙ্গই। ও খুব লম্বা, তখন ওর ক্যান্সার ধরেনি। দোতলা থেকে সিঁড়িটা একতলায় এসে উঠেছে শিপ্রাদের দরজার পাশেই। ডান দিকে ঘুরে গেছে 15 ওর একটা গলি সদর দরজা পর্যন্ত। বাদিকে উঠোন এবং শিপ্রার রান্নাঘর। মুকুন্দ বাজারের থলি হাতে নিতেই শিপ্রা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, আজ কিন্তু রেশন তোলার শেষ দিন, নইলে হপ্তাটা পচে যাবে। অফিস যাবার সময় দেব বলে মুকুন্দ ওর পাছায় হাত রাখল। ধ্যাৎ, শিপ্রা ফাজিল হেসে ছিটকে সরে গেল। সদর দরজার গায়ে শিপ্রাদের ঘরের জালনা। মুকুন্দ একবার তাকালো। গৌরাঙ্গ বুকের উপরে হাত রেখে স্থির চোখে কড়িকাঠের দিকে তাকিয়ে। বাজার থেকে ফেরার সময় সে তাকালো গৌরাঙ্গ জানলার দিকে মুখ ফিরিয়ে। চোখ দুটো কঠিন বরফের মতো ঝকঝকে, যেন শীতল ক্রোধ জমাট বেঁধে রয়েছে। অফিসে যাবার সময় মুকুন্দে শব্দ করে সিঁড়ি দিয়ে নামলো। শিপ্রা দাঁড়িয়ে আছে, পিছনে ঘরের দরজাটা ভেজানো। মুকুন্দের হাত থেকে 10 টাকার নোটটা নেওয়ার মাত্রই শিপ্রাকে সে জড়িয়ে ধরল। চুমু খেতে যাবে, কিন্তু শিপ্রার দৃষ্টি অনুসরণ করে পিছনে ফিরে তাকাতেই তার বুকের মধ্যে প্রচণ্ড একটা বিস্ফোরণ ঘটল।
মনু সদর দরজার কাছে পাথর হয়ে দাঁড়িয়ে। মুকুন্দর শরীরের মধ্যে তখন ধোয়া কুণ্ডলি পাকিয়ে মাথায় উঠেছে, হাড় থেকে মাংস খুলে খুলে পড়ছে। শিপ্রা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মনু মাথা নিচু করে মুকুন্দর পাশ দিয়ে উপরে উঠে গেল। সদর দরজার পাশে দাঁড়িয়ে মুকুন্দ অসহায় বোধ করে অবশেষে শিপ্রার ঘরের জানলায় তাকালো। গৌরাঙ্গর চুল ধরে বাচ্চা মেয়ে কি টানাটানি করছে। গৌরাঙ্গর চোখ থেকে জল গড়িয়ে ঠোঁটের কোল ঘুরে চোয়ালে পৌঁছে টলটলে একটা বিন্দু হয়ে রয়েছে। বাসে প্রচণ্ড চাপের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মুকুন্দের মনে পড়ল জয়ার শ্বশুর বাসের মধ্যে থ্রম্বোসিসে মরে গেছিল। তারপর মনে হলো মনু কি তাহলে আমায় ঘেন্না করবে? আর সকালে আমাদের পাড়ার মধ্যে একটা খুন হয়েছে। মুকুন্দর পিছনে কি একজন কাকে বলল পাইপ বান দিয়ে মেরেছে, বছর 18 বয়স হবে। রাস্তাতেই? তবে না তো আর কোথায়? বাড়ি থেকে বার করে রাস্তা ভর্তি লোকের সামনেই। কেউ কিছু করলো না? পাগল, করতে গিয়ে কে প্রাণ বের খোয়াবে? পুলিশ এসে বডিটা নিয়ে গেল, অ্যারেস্ট করেনি তো কাউকে। যা পেটাচ্ছে তাতে নাকি চিরজীবনের মতো পঙ্গু হয়ে যাবে। বাসের লোকেরা এরপর পেটানোর নানান বিভৎস পদ্ধতি আলোচনা শুরু করলো। মুকুন্দ তখন ভাবতে লাগলো, আরও 15-20 বছর যদি বাঁচি তাহলে মনুকে নিয়েই তো বাঁচতে হবে, কিন্তু কি করে বাঁচব যদি ও ঘেন্না করে? অফিসের লিফটে 5 তলায় ওঠার সময় সে ভাবতে লাগলো, মনু কি ওর মাকে ব্যাপারটা বলে দেবে? একেবারে ছেলে মানুষ নয়, সিরিয়াস ধরনের, হয়তো লজ্জায় নাও বলতে পারে। এই সময় মুকুন্দ শুনল তার সামনের লোকটি পাশের জনকে বলছে, না ভাই, শরীর খারাপ নয়, ভাগ্নেটা পরশু মার্ডার হয়েছে, এখনো লাশ পাওয়া যাচ্ছে না। মনটা তাই লিফট 4 তলায় থামতেই ওরা দুজনে বেরিয়ে গেল। চেয়ারে বসমাত্র পাশের টেবিলের অজিত ধর মাথা হেলিয়ে বলল, মুকুন্দদা, আজকের কাগজ দেখেছেন? 4 থ্রম্বোসিসের ডেথ ফ্রন্ট পেজেই, সবাই অ্যাবভ 50। আমার 51। মুকুন্দ অবাক হয়ে তাকিয়ে রইল টেবিলের ফাইল থেকে উঠে আসা ছাড় পোকাটার দিকে, এবং সেটা একটা ফাইলের মধ্যে সেরিয়ে যাবার পর আবার বলল, আমার 51 শুরু হয়েছে। এবার সাবধান হন। স্নেহ জাতীয় জিনিস খাওয়া কমান আর লাইট ধরনের কিছু ব্যায়াম করুন। অজিত ধরের স্বাস্থ্যটি চমৎকার। বছর 15 আগে ওয়েট লিফটিং এ টেস্ট স্টেট চ্যাম্পিয়ন হয়েছিল ফেদার ওয়েটে। বিয়ে করেনি, এখন তবলা শিখছে। মুকুন্দ ড্রয়ার থেকে দোয়াত বার করে কলমের ক্যাপ খুলতে খুলতে বলল, তোমার এসব হবে না? কি করে জানলে? যারা হ্যাপি, যাদের উদ্বেগ নেই, তাদের হয় না। থ্রম্বোসিসে কটা মেয়ে মানুষ মরেছে, কিন্তু আমি মেয়ে মানুষ নই। অজিত ধর গম্ভীর হয়ে মুখ ফেরালো। মুকুন্দের মনে পড়ল জয়ার শ্বশুরকে 5 দিন পর মর্গে পাওয়া যায়। পচ ধরে বিভৎস দেখাচ্ছিল। মুখে রুমাল চাপা দিয়ে বেরিয়ে এসেই জয়ার ভাসুর বমি করে ফেলে। আইডেন্টিফাই করার মতো কোনো কিছুর সঙ্গে থাকলে ভদ্রলোক তার ছেলেকে বমি করাতেন না। এবার মুকুন্দ কৌতূহলবশতই ভাবল, বাসে আজ যদি থ্রম্বোসিসে মারা যেতাম তাহলে আমার লাশটার কি হতো? বাসটা নিশ্চয়ই থেমে যাবে। কেউ বলবে হাসপাতালে, কেউ বলবে থানায়, বাসটাকে নিয়ে চলো। তার মধ্যে সেই লোকটা যে বলেছিল পাগল, করতে গিয়ে কে প্রাণ খোয়াবে? বলবে একদম যখন মরেই গেছে তখন আমাদের অফিসে লেট করিয়ে লাভ কি, বরং এখানেই নামিয়ে দিন, পাবলিক কিংবা পুলিশ ব্যবস্থা করে দেবে। শুনে মনে মনে সবাই হাঁপ ছাড়বে। তবে 2-1 জন আপত্তি জানিয়ে বলবে, রাস্তায় নামিয়ে দেওয়াটা খুব নিষ্ঠুর দেখাবে, বরং বাসের একটা সিটে যদি থাকুক, সবাই অফিসে নেমে গেলে তারপর থানায় বা হাসপাতালে পৌঁছে দিলেই হবে। এই কথার পর তর্ক বেঁধে যাবে। তখন ড্রাইভার বিরক্ত হয়ে বাসটা চালিয়ে দেবে। সবাই ড্রাইভারকে তখন বলবে, উল্লুক বলবে।
মুকুন্দর মজা লাগছিল এইরকম ভাবতে, কিন্তু সত্যি যদি থ্রম্বোসিসে মারা যেতুম, এই অজিত ধর কি লিফটে উঠতে উঠতে কাউকে বলবে, না মশাই শরীর আমার ফিট আছে? 12 বছরের কলিগ মুকুন্দ সেন আজ 5 দিন ধরে নিখোঁজ। যা দিনকাল, মার্ডার টার্ডার হলো কিনা কে জানে। লোকটা অবশ্য একদিক থেকে ভালোই ছিল, পলিটিক্স করতো না, তবে মদ ঠদ খেত শুনেছি। আর চোখে মুকুন্দ তাকালো অজিত ধরের দিকে। শরীর দুর্বল হয়ে যাবে বলে বিয়ে করেনি, শরীর গরম হতে পারে বলে ফুটবল খেলা পর্যন্ত দেখে না, 2:30 বাজলেই জয়ের থেকে একটা আপেল বাল করে খায়। ওর থ্রম্বোসিস হবে না, ওর ছেলে থাকতো যদি, সে বমি করার সুযোগ পাবে না। পকেটে হাতছে মুকুন্দর কয়েকটা নোট, খুচরো পয়সা আর এলাচের মোড়ক বার করলো। এর কোনোটা দিয়েই তার আইডেন্টিফাই করা যাবে না তাকে। মোড়কটা জনৈক ভোলানাথ গুইয়ের লন্ড্রি বিল। সেটা কুচিয়ে ফেলা মুকুন্দ নিজের নাম ঠিকানা ইংরেজিতে একটা কাগজে লিখে বুক পকেটে রেখে স্বস্তি বোধ করল। অফিস থেকে বেরিয়ে মুকুন্দ শুনল উত্তর কলকাতায় ট্রাম উঠছে, তাই ট্রাম বন্ধ। বাস স্টপে গিয়ে দেখল শিশির নামে লিফট সেকশনে নতুন ছেলেটি দাঁড়িয়ে। বছর 25 বয়স, ফার্স্ট ডিভিশনে ফুটবল খেলে, অফিস টিমে খেলবে বলেই চাকরি পেয়েছে। আঁটো সাঁটো প্যান্ট, নাভির নিচে বেল্ট, উঁচু গোড়ালি সুচলো জুতো আর ছিপছিপে শরীর। অফিসের মেয়েরা যে ওর দিকে তাকায় এটাও জানে, কিন্তু শিশির এখন ধুতি পাঞ্জাবি চটি পরে দাঁড়িয়ে। ব্যাপার কি, এই বেশে তোমায় ঠিক মানাচ্ছে না ভাই, কেমন যেন বয়স্ক বয়স্ক লাগছে। শিশিরকে মুহূর্তের জন্য অপ্রতিভ দেখালো। একটি সুঠাম মেয়ে শ্যামবাজারের বাসে ওঠার জন্য মরিয়া হয়ে ধাক্কা দিতে দিতে এগোলো এবং হ্যান্ডেল ধরে পা রাখবা মাত্র বাস ছেড়ে দিল। পাদানির একটা যুবক তৎক্ষণাৎ মেয়েটিকে পিছে বাহুর বেড় দিল। শিশির বাসটার থেকে চোখ সরিয়ে তিক্ত স্বরে বলল, এখন সব থেকে সেফ বুড়ো হয়ে যাওয়া। আমার পাশের বাড়ির ছেলেটাকে মাসখানেক আগে পুলিশ রাস্তা থেকে ধরে নিয়ে এমন মেরেছে যে হাঁটু দুটো এখনো ভালো করে মুড়তে পারে না। আমি জানি ছেলেটা কোনো গোলমালে নেই, শুধু ডাটো বয়সের জন্যই ওর সর্বনাশ হলো। মুকুন্দ নিশ্চিত স্বরে বলল, আমার ছেলে গোলমালে থাকে না, কিন্তু কার সঙ্গে মিশছি তা তো জানি না। শিশির আলতো করে চুলে হাত বুলিয়ে বলল, আমার ভাই কাল বাড়িতে বোমা এনে লুকিয়ে রেখেছিল। জানেন মুকুন্দদা, আমরা খুব গরিব, খেলার জন্যই এই চাকরি। পঙ্গু হয়ে যাই যদি আমায় রাখবে কেন? এখনো তো কনফার্ম হয়নি। এই শরীরটাই আমার সব। মুকুন্দকে আর কিছু বলতে না দিয়ে শিশির প্রায় ছুটেই রাস্তা পার হবে বলে ভিড়ে মিশে গেল। কিছুক্ষণ তাকিয়ে মুকুন্দও হাঁটতে শুরু করলো। 8 ঘন্টা হাঁটার পর তার মনে হলো রাস্তা ক্রমশ ফাঁকা দেখাচ্ছে, পথচারী কম, গাড়িগুলো জোরে যাচ্ছে। সিআরপি ভর্তি লরি 3-4 বার চোখ পড়ল, ক্ষীণ বিস্ফোরণের শব্দ শুনতে পেল। মুকুন্দ স্থির করল গলি ধরে যাওয়াই ভালো। মিনিট কয়েক পরেই মুকুন্দ গা ছমছম করতে লাগলো। যত এগোই সবকিছু ভূতে পাওয়ার মতো ঠেকছে। বাড়িগুলোর দরজা জানলা বন্ধ, চাপা ফিসফাস শোনা যাচ্ছে। অন্ধকার ছাদে আবছা মুখের সারি, দূরে দূরে রাস্তায় আলো, মাঝেরটা নেভা। দুধারের শ্যাওলা ধরা পলেস্তারা খসা বিবর্ণ দেওয়ালগুলোর মাঝখানে গর্ত, ঢিপি আর আস্তাকুড় ভরা রাস্তাটাকে প্রাচীন সুড়ঙ্গের মতো দেখাচ্ছে। নিজের পায়ের শব্দ মুকুন্দ এবার মনে হতে লাগলো কেউ পিছু নিয়েছে। আর একটু এগিয়ে ডান দিকের গলিটা দিয়ে 3-4 মিনিট মধ্যে বাড়ি পৌঁছানো যায়। তবু মুকুন্দ আর এগোতে সাহস পেল না। পাশের সরু গলির মধ্যে ঢুকে বড় রাস্তার দিকে কিছুটা এগিয়ে আচমকা একটা রাইফেল ও দুটো পিস্তলের মুখোমুখি হয়ে দুহাত তুলে সে দাঁড়িয়ে রইল। কোথায় যাচ্ছেন? সাদা প্যান্ট, হলুদ বুট শার্ট পরা লোকটি মুকুন্দের পেকে পিস্তলের নল ঠেকিয়ে রুক্ষ স্বরে প্রশ্ন করলেন। বাড়ি যাচ্ছি স্যার, পাশের বঙ্কু সরকার লেনে থাকে। তাহলে এখানে কেন? অফিস থেকে ফিরছি, গোলমাল দেখে গলি দিয়ে যাচ্ছিলুম। পাড়ায় কারা কারা বোমা ছোড়ে? জানি না স্যার। নাকি বলবেন না? ইউনিফর্ম পরা ভারী কি ধরনের এই লোক এতক্ষণ শুধু মুকুন্দের দিকে তাকিয়েছিল, বলল, নিয়ে গিয়ে দেখাও তো।
আইডেন্টিফাই করতে পারে কিনা। মুকুন্দর কোমরে পিস্তলের খোঁচা দিয়ে হলুদ বুট শার্ট পরা বলল, বায়ে। সে তখনই বাঁদিকে ফিরে দুহাত তুলে চলতে শুরু করলো। রাস্তার যেখানটায় আলো কম এবং দুটো বাড়ির দেওয়ালে দয়ের মতো হয়ে একটা কোণ তৈরি করেছে, সেখানে টর্চের আলো ফেলে লোকটি বলল, ওকে চেনেন? মুকুন্দ দেখল একটা দেহ উপুর হয়ে পড়ে আছে, মুখটা পাশে ফেরানো, দুহাত তোলা অবস্থায় এগিয়ে এসে ঝুঁকে মনু বলে অস্পষ্ট কাতর উঠল। দেখতে অনেকটা মনুর মতোই, চোখের পাতা খোলা, নীল জামাটা ফালা হয়ে পিঠ উন্মুক্ত, কঠিনভাবে আঙুল দুটো মুঠো করা, ঠোঁট দুটো চেপে রয়েছে, গলায় গম্ভীর ক্ষত, হিট ছেড়ে কেনে আনায় দাগ রয়েছে প্যান্টে, গলা থেকে চোয়ালের রক্ত থক থক হয়ে উঠতে শুরু করেছে। এর নাম মনু? না না না, আমার ছেলের নাম মনু। একে অনেকটা তার মতোই দেখতে। একে আমি একদম চিনি না স্যার। কখনো একে দেখেননি? ভালো করে দেখে বলুন। মুকুন্দ আবার ঝুঁকে পড়ল। গোড়ালি থেকে মাথার প্রান্ত জমাট বাঁধা আগ্নেয়গিরি লাভার একটা ঘেউ খেলানো খণ্ডের মতো। এই খণ্ডটাই উত্তপ্তকালে ওর সর্বস্ব ছিল, ওর যন্ত্রণা, বিস্ময় আর দাপট। এখন খোলা চোখ দুটো থেকে শূন্যতা ছাড়া আর কিছু নির্গত হচ্ছে না। মাথা নেড়ে মুকুন্দ বলল, না, একে কখনো দেখিনি। আচ্ছা, চলে যান, এদার ওদার করবেন না। কিছু দূর গিয়ে মুকুন্দ ফিরে তাকালো। বুট শার্ট তাকে লক্ষ্য করছে। লাশটা এখন অন্ধকারে। মুকুন্দ মনে মনে বলল, আর একটা আনআইডেন্টিফাইড ডেড বডি। তারপর বুক পকেট হাত দিয়ে স্বস্তি বোধ করল। এবার গলিটা আর একটা গলিকে কেটে সোজা মুকুন্দর পাড়ায় ঢুকে গেছে। মোড়টা আধো অন্ধকার। দুটো ছেলে হঠাৎ দেওয়ালের ফুরেই যেন তার সামনে এসে দাঁড়ালো। একজনের হাতে ফুট দুয়েক লম্বা ঝকঝকে ইস্পাত। কি জিজ্ঞাসা করছিল? মুকুন্দ চিনতে পারল ছেলেটিকে। মনুর বন্ধু ছিল ছোটবেলায়, তখন বাড়িতে আসতো। নাম হচ্ছে তাজু। না থেমে গঙ্গা পারাপার করতে করতে পারত বলে শুনেছে। এখন পাড়ার মোড়ে চায়ের দোকানেই প্রায় সময় কাটায়। মনু এখন ওর সঙ্গে সঙ্গে আর মেশে না। কিছুই না, শুধু জানতে চাইছিল লাশটা চিনি কিনা। আমাদের কারোর কথা জিজ্ঞাসা করলো? না। খবরদার বলবেন না কিছু। ওরা দুজনেই আবার দেওয়ালে সেধিয়ে গেল। দুটো স্ত্রীলোককে নিয়ে একটা রিকশা আসছে। একজনকে বিরক্ত স্বরে মুকুন্দ বলতে শুনল, ওম্মা, এ তো যাবার সময় রেখে গেলুম সব ঠান্ডা। জানলায় শিবটা দাঁড়িয়েছিল। মুকুন্দকে দেখেই আলো জ্বেলে দরজা খুলে বলল, যা ভাবনা হচ্ছিল আমার জন্যে। তবে না তো কি? শুনে মুকুন্দের ভালো লাগলো প্রথমে, তারপর ভাবল গৌরাঙ্গুর জন্য একদম না, না ভাবাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই বলল, গৌরাঙ্গ কেমন আছে? একই রকম, শিপ্রা সাধারণভাবে বলল এবং সহসা গলা নামিয়ে যোগ করল, মনু কেমন কেমন করে তাকাচ্ছিল। কাউকে বলে দেবে না তো? আমার কিন্তু বড্ড ভয় করছে। বড় হয়েছে, মনে হয় বলবে না। মুকুন্দ তাড়াতাড়ি উপরে উঠে গেল। ঘরের জানলাগুলো বন্ধ। মীরা এবং লীলাবতী সিটিয়ে বসে রয়েছে। তাকে দেখে ওরা হাঁপ ছাড়ল। মীরা বলল, জানো কি কাণ্ড হয়েছে? একটা ছেলের গলা কেটে ফেলে রেখে গেছে ক্ষুদিরাম বসাক স্ত্রীকে। মনু পাশের ঘর থেকে এসে দরজার পাশে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, গোলমালের সময় অতুল বোস লেন দিয়ে না ঢুকে শেতলাতলার গলিকা দিয়ে আসাই সেফ। ওর কথা শুনতে শুনতে মুকুন্দর মনে হলো, মনু তাহলে এতক্ষণে উদ্বেগের মধ্যেই ছিল। ছেলেটা আমার জন্য ভাবে, হয়তো বমি করবে না। পরদিন অফিসে বেলা 12টা নাগাদ মুকুন্দকে একজন টেলিফোনে উত্তেজিত স্বরে বলল, আপনার ছেলে মানবেন্দ্র সেনকে পুলিশে রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি বলছেন? মনুকে? মুকুন্দ চিৎকার করে উঠল। আপনি কি করে জানলেন? আমার ভাইকেও ধরেছে, থানায় গেছিলাম। আমাকে নাম আর ফোন নাম্বার দিয়ে আপনার ছেলে জানিয়ে দিতে বলল। এক্ষুনি থানায় গিয়ে চেষ্টা করুন, ছাড়াতে পারবেন কিনা। ফোনটা রেখে যাওয়ার শব্দ পেল মুকুন্দ। তারপর
ওর চোখ কান দিয়ে হুক করে বাতাস ঢুকতে লাগলো। কিছুক্ষণ সে কিছুই দেখতে পেল না, শুনতে পেল না। তারপর কাতর স্বরে অজিত ধরকে বলল, এইমাত্র একজন খবর দিল ছেলেটাকে পুলিশে ধরেছে রাস্তা থেকে। কিন্তু মনু তো ওসব করে না, অত্যন্ত ভালো ছেলে। এখন কি করি বলো তো? দেরি করবেন না, এক্ষুনি থানায় গিয়ে ছাড়িয়ে আনার চেষ্টা করুন। কেস লিখে ফেললে আর উপায় নেই, চালান করে দেবে। শুনেছি প্রচন্ড মার দিচ্ছে থানায়। তোমার কেউ চেনাশোনা আছে থানায়? অন্তত যাকে বললে মারধর করবে না। মনুর ভীষণ দুর্বল শরীর। অজিত ধর মাথা নাড়ল। তুমি যাবে আমার সঙ্গে থানায়? ৩৫০ লোকের স্যালারি স্টেটমেন্ট তৈরি করছি মুকুন্দদা, 4 দিন পরই মাইনে। এখন তো ফেলে রেখে। মুকুন্দ ৫ তলা থেকে নামলো সিঁড়ি দিয়ে। ট্যাক্সিতে বারদিয়েক বলল, একটু জোরে চালান ভাই। থানার ৮-১০টি ছেলের সঙ্গে মনুকে দাঁড়িয়ে থাকতে দেখে ওসিকে বলল, আমার ছেলে কোনো কিছুর মধ্যে থাকে না স্যার, ওকে ভুল করে এনেছেন। কোনটি আপনার ছেলে? গম্ভীর এবং যেন ক্লান্ত এমন স্বরে ওসি বলল। মুকুন্দ আঙুল তুলে দেখাবার সময় মনুর পাশে দাঁড়ানো হাফ প্যান্ট পরা ছেলেটি কনুই তুলে খুব মন দিয়ে বাহুর থ্যাতলানো জায়গাটা পরীক্ষা করতে দেখল। মনুর দিকে তাকিয়ে ওসি বলল, সব বাপ মা এসেই বলে তাদের ছেলে নিরপরাধ। যদি নিরপরাধ হয় তাহলে ছাড়া পাবে, আগে আমরা খোঁজ নিয়ে দেখি। কখন ছাড়বেন তাহলে? ওসি কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ মনু হাউমাউ করে কেঁদে বলল, আমি কিছু করিনি। স্যার, আমি কিছু জানি না। বিশ্বাস করুন, আমি শুধু কলেজে যাচ্ছিলুম। খাতা ছাড়া হাতে আর কিচ্ছু ছিল না। চুপ করো! কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল ওসির পাশে দাঁড়ানো ধুতি পরা লোকটা। থতমত হয়ে মনু তাকালো মুকুন্দর দিকে। দুটি ছেলে পাংশু মুখে নিজেদের মধ্যে দৃষ্টি বিনিময় করল। লোকটির ধমকে আবার বলল, তাজু তোমার পাড়ার ছেলে, আর তুমি বলছো তুমি চেনো না? মুকুন্দ ব্যস্ত হয়ে বলল, আমার ছেলের সঙ্গে আর মেশে না স্যার। বাজে কথা। আমাদের কাছে খবর আছে আপনার ছেলে ওর বন্ধু। তাজুকে কোথায় পাওয়া যাবে? ওর দলে আর কে কে আছে বলুক, আপনার ছেলেকে আমি ছেড়ে দেবো। মুকুন্দ দেখল মনু ঠক ঠক করে কাঁপছে। ওকে এত ভয় পেতে দেখে সেও কাতর হয়ে পড়ল। চোখের জল মনুর ঠোকের কোল ঘুরে চোয়ালে পৌঁছে টলটল করছে। মুকুন্দের চোখ বাষ্পাচ্ছন্ন হয়ে এলো। আবছাভাবে গৌরঙ্গর মুখটা ফুটে উঠল তার মনে। কাল সকালে এইরকম একটা বিন্দু টলটল করছিল ওর থুতনির কাছে। মেয়েটা তখন চুল ধরে টানছিল। এ তো মনুর তো ক্যান্সার হয়নি। মুকুন্দ বিষণ্ণ মুখে তাকিয়ে রইল মনুর দিকে। শুধু কি শরীরের জন্যই ওর এই কান্না? রাস্তায় কাল বেওয়ারিশ লাশ হয়ে পড়েছিল যে ছেলেটি, সেও কি শরীরটাকে ভালোবাসত না? ওসির ঘরের একধারে গিয়ে লোকটির সঙ্গে চাপার স্বরে মিনিট দুয়ের কথা বলে ফিরে এলো। আপনি এখন যান, সন্ধ্যের দিকে এসে খোঁজ নেবেন। বিশ্বাস করুন স্যার, আমার ছেলে কিছু জীবনে কখনো পলিটিক্স করেনি। আপনারা খোঁজ নিয়ে দেখুন। মুকুন্দ ঝুঁকে ওসির হাঁটুতে হাত রাখল। হাতটা সরিয়ে দিয়ে ওসি বলল, আচ্ছা, ঘন্টা 2 দিন পরে আসুন। নিরাপরাধ হলে নিশ্চয়ই ছেড়ে দেব। বেরিয়ে এসে মুকুন্দ ঠিক করতে পারল না কি করবে। থানার সামনেই একটা বাড়ির লকে বসে পড়ল। এখন অফিসে ফেরা আর আর সেখানে বসে থাকা একই ব্যাপার। লীলাবতীর কান্নাকাটির থেকেও ভালো। বসে থাকতে থাকতে সে অবসন্ন বোধ করতে শুরু করলো। দেওয়ালে ঠেস দিয়ে তাকিয়ে রইল থানার ফটকে। ক্লান্ত মস্তিষ্ক এলোপাতাড়ি নানান বীভৎস দৃশ্য এখন সে দেখতে পাচ্ছে। অদ্ভুত করুণ শব্দ শুনতে পাচ্ছে। প্রত্যেকটাই স্নায়ু বিদারক। ছটফট করতে করতে মুকুন্দ উঠে পড়ল। দ্রুত হাঁটতে হাঁটতে বারবার সে শিপ্রার দেহে নানাবিধ অশ্লীল শব্দে এবং থ্রম্বোসিসে নিজেকে আবদ্ধ করে অন্যমনস্ক হবার চেষ্টা করল, কিন্তু সফল হলো না। সবকিছু ছাপিয়ে মরুর কান্নাটা তাকে পেয়ে বসেছে। ঘণ্টাখানেক পরে সে আবার থানার সামনে এসে ফিরে এলো। রকে বসতে গিয়ে দেখল মনু মাথা নিচু করে বেরিয়ে আসছে। মনু! তীক্ষ্ণ স্বরে মুকুন্দ ডাকল। মনু মুখ তুলে তাকালো। মুকুন্দ ছুটে গিয়ে প্রথমেই তন্ন তন্ন করে আপাদমস্ত দেখল, তারপর এসে বলল, ছেড়ে দিলে? মাথা নেড়ে মনু ফিকে হাসল। মারধর করেনি, হাতটা মুছে দিয়েছে ও ধরার সময়। ওর কাঁধে আলতো করে হাত রেখে হাঁটতে হাঁটতে মুকুন্দ বলল,
অনেকক্ষণ খাসনি। আয় এই দোকানটায়। আমার খিদে নেই। ধরল কেন তোকে? যে ছেলেগুলোকে থানায় দেখলে ওরা একটা স্কুলে ভাঙচুর করে বোমা ফাঁকিয়ে এসে আমার পাশ দিয়েই যাচ্ছিল। হঠাৎ প্লেন ড্রেস পুলিশ ঘিরে ধরে মারতে ওদের সঙ্গে আমাকে ভ্যানে তুলল। তুই যদি বুড়ো মানুষ হতিস তাহলে ধরতো না? মনু জবাব দিল না। মিনিট খানেক পর মুকুন্দ বলল, অফিসে ফোন পেয়েই সোজা থানায় এসেছি। বাড়ির কেউ জানে না। তুই বাড়িতে এ সম্পর্কে কিছু বলিস না, তাহলে তোর মা কান্না জুড়ে দেবে। ঘাড় ফিরিয়ে মনু তাকালো ওর দিকে। চোখ দুটো দেখে মুকুন্দর বুকের মধ্যে তীক্ষ্ণ একটা বিস্ফোরণ ঘটে গেল। ধোয়ার কুণ্ডলীর মধ্যে দিয়ে আবছাভাবে সে গৌরাঙ্গর চোখ দুটি দেখতে পেল। ঠিক এই চাহনিতেই সে চিত হয়ে কড়িকাঠের দিকে তাকিয়েছিল। মুকুন্দর আবার মনে হলো, মনুর কেন ক্যান্সার হবে? তোকে আর কিছু কি জিজ্ঞাসা করেছে? চমকে উঠে মনু ভ্রু কুঁচকে অস্বাভাবিক স্বরে বলল, কি জিজ্ঞাসা করবে? যা জানতে চাইছিল। কিছু জিজ্ঞাসা করেনি। মনু দাঁড়িয়ে পড়ল। আমি এখন বাড়ি যাব না। তুমি তুমি কি বাড়ি যাবে? আমি? মুকুন্দ দুধারে তাকিয়ে নিয়ে বলল, দেখি কোথাও গিয়ে সময় কাটাতে পারি কিনা। মনু ভিড়ে মিলিয়ে না যাওয়া পর্যন্ত মুকুন্দ তাকিয়ে রইল। তারপর স্থির করলো, ও ক্লাস 9-এ ওঠার পর আর মাতাল হয়নি, আজ হব। রাত প্রায় 12টায় মুকুন্দ বাড়ি ফিরল। কড়া নাড়ার আগেই দরজাটা খুলে গেল। অন্ধকারে শিবটাকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়াতেই চাপা স্বরে মনু বলল, এখন এত রাত করে বাড়ি ফিরো না। মুকুন্দ অন্ধকারের মধ্যে মনুর মুখটা 2 করতলে একবার চেপে ধরে কথা না বলে দোতলায় উঠে গেল। সকালে দেরিতে ঘুম ভাঙল তার। চা খেতে খেতে মনুর খোঁজ করল। 2টি ছেলে তাকে ডেকে নিয়ে গেছে শুনেই চায়ের কাপ রেখে তাড়াতাড়ি মুকুন্দ রাস্তায় বেরিয়ে এসে মনুকে দেখতে পেল না। ভয়ে বুক শুকিয়ে এলো তার। শিবটাকে দেখে জিজ্ঞাসা করলো, কারা ডাকতে এসেছিল? একজন দেখেছি। ও রোগাপানা, ফর্সা, মনুরই বয়সী। হাতে কিছু ছিল? কেন? ভীতর স্বরে শিবরা বললে। ধমকে উঠল মুকুন্দ, যা জিজ্ঞাসা করছি তার জবাব দাও। অত শত দেখিনি। মুকুন্দ এবার ছুকে বেরোলে। পরিচিতদের কাছে খোঁজ নিতে নিতে ট্রাম রাস্তা পর্যন্ত পৌঁছলো। সেখান থেকে 2-3টে গলি ঘুরে গলাকাটা লাশটা যেখানে পড়েছিল সেখানে হাজির হলো। সেই সময় তার বুক ফাটা কান্না পেল। বাড়ি ফিরতেই শিপ্রা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, মনু তো অনেকক্ষণ ফিরেছে। একটা করে সিঁড়ি টপকে মুকুন্দ দোতলায় এলো। মনু তার ঘরে চেয়ারে বসে জানলার বাইরে তাকে। মুকুন্দ ঘরে ঢুকেই বলল, কেন ওরা এসেছিল? কারা? মনু স্থির চোখে মুকুন্দ চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে চাহনিটা তুলে নিয়ে আবার জানলার বাইরে রাখল। ওরা কি জেনেছে? ব্যগ্র হয়ে মুকুন্দ বলল, কি জানবে? মনু এবার তীব্র চোখে তাকালো। মুকুন্দ ফিসফিস করে বলল, আমি জানি রে, আমি জানি। কি জানো তুমি? তোকে ভয় পেতে দেখেছিলুম। কিসের ভয়? শরীরটার জন্য ভয়। তুমি পাও না? প্রশ্নটা করার জন্যই যেন নিজের উপরে অভিমানে মনুর বসার ভঙ্গিটা কঠিন হয়ে গেল। হ্যাঁ পাই। মুকুন্দর কোমল কণ্ঠে বলল, আমি তোকে দোষ দিচ্ছি না রে। যদি বলতে না চাস তো বলিস না, কিন্তু তুই আমার ছেলে, তোর জন্য আমি ভয় পাচ্ছি। সব বাবাই পায়। এটা কাপুরুষতা নয় রে। তোমার ভয় কি আর ছেলের প্রাণের জন্য? তাই সেটা কাপুরুষতা নয়। মনু যান্ত্রিক স্বরে যেন মুখস্থ বলল, এভাবে কথাটা নিচ্ছিস কেন? মুকুন্দ বিব্রত হয়ে বলল, আমাকে ঘৃণা করার নিশ্চয়ই অন্য কারণ আছে, কিন্তু এর জন্য করিস না। তুমি কি আমায় ঘৃণা করছো? আমি যা করেছি? মোটেই না। আমি চিরকাল তোকে ভালোবাসবো, কিন্তু আমি নিজেকে ঘৃণা করছি। থানায় তুমি এমন করে আমার দিকে তাকালে মনে হলো আমি একটা মরা মানুষ। কিরকম যেন ভয় করলো আমার, নয়তো একটা কথাও বলতাম না। কিছুতেই না। মনে উঠে দাঁড়ালো। টেবিলের বইগুলো অযথা ওলটপালট করতে করতে মোচড়ানো স্বরে বলল, তোমার জন্য, শুধু তোমার জন্য তুমি আমার করাপ্ট করেছ। মনু এবার শুধু মুখে তাকালো। মুকুন্দ তখন প্রত্যাশা মতো নিশ্চিত রূপে দেখতে পেল কঠিন বরফের মতো ঝকঝকে ওর চোখ দুটো, যেন শীতল ক্রোধে জমাট বেঁধে রয়েছে। মুকুন্দর অফিসে যাবার সময় শিবটা দাঁড়িয়েছিল তার ঘরের দরজায়। সে হাসল। মুকুন্দ ভ্রুক্ষেপ করল না। গড়ির মোড়ে লাল ডোরাকাঠা জামা গায়ে তাজু দাঁড়িয়ে মুকুন্দ তাকালো না।
বাস মাঝপথে বিকল হয়ে থেমে গেল। মুকুন্দ কন্ডাক্টরের কাছ থেকে ভাড়ার পয়সা ফেরত নিল না। অফিসে অজিত ধরের প্রশ্নের উত্তরে জানালো খবরটা ভুল, মনুকে ধরেনি। চকির প্রায় ট্রাম থেকে নেমে মিনিট ৩ হেঁটে বাড়ি নামা মাত্র দেখল জটলা করে লোকরা ভিজে চোখে তার পাড়ার দিকে তাকিয়ে বলাবলি করছে। একজন তাকে বলল, ওদিকে যাবেন না মশাই। এইমাত্র পরপর ৪টে গুলির শব্দ হলো। মুকুন্দ সে কথায় কান দিল না। একটা পুলিশের ভ্যান দাঁড়িয়ে সেটাকে ঘুরে পার হয়েই সে থমকে গেল কয়েক মুহূর্তের জন্য, তারপর মাথা নাড়িয়ে গলিতে ঢুকল। তার পাশ দিয়ে দুটো লোক পিস্তল রাইফেল পরিবৃত্ত একটা লাল ডোরাকাটা নিথর দেহ বহন করে নিয়ে গেল। টপ টপ করে রক্ত ঝরছে। মুকুন্দ পিছনে ফিরে তাকালো না। থমথমে গলির দুপাশে ভীত, বিস্মিত এবং অব্যক্ত চাহনি এবং মন্তব্যের মধ্যে দিয়ে সে বাড়িতে ঢুকল। মনু তার ঘরের খাটে উপুড় হয়ে শুয়ে। মুকুন্দ দরজার কাছে এসে বলল, তাজুকে পুলিশে নিয়ে গেল, বোধহয় বেঁচে নেই। লীলাবতী এবং মীরা ছুটে এলো বিবরণ শোনার জন্য। মুকুন্দ তখন কল ঘরে ঢুকল। হঠাৎ পিছনে পায়ের শব্দে সে ধার প্রাতেই দেখল মনু ঘর থেকে টলতে টলতে বেরিয়ে কল ঘরের দিকে আসছে। কি হলো বলে মুকুন্দ দ্রুত গিয়ে ওকে জড়িয়ে ধরল। মনু তখন হড়হড় করে মুকুন্দর গায়ে বমি করল। মধ্যরাত্রে মুকুন্দ নিচে নেমে এসে শিপ্রার ঘরের দরজায় টোকা দিল। দরজা খুলে যেতেই সে ঘরে ঢুকে শিপ্রাকে জড়িয়ে ধরলে। এ কি ঘরের মধ্যে নয়, ও রয়েছে যে। থাকুকে। শিপ্রাকে মেঝেতে শোয়াতে শোয়াতে মুকুন্দ বলল, ও তো মরে যাচ্ছেই, তাহলে আবার ভয় কিসের? ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনাদের কোন গল্প, কোন কবিতা বা কোন বিষয়ের উপর ভিডিও চান আমাকে জানান, আমি সেটা পোস্ট করার চেষ্টা করব।